উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। 253-র মধ্যে 179 আসনে লড়বে জামায়াত, বাকিগুলো শরিকরা। সংবাদ সম্মেলনে যোগ দেয়নি ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থানের দায় মুক্তি অধ্যাদেশের অনুমোদন, হাদি হত্যায় ডিবির প্রতিবেদনে নারাজি, নতুন তদন্তে সিআইডি। দেশের ক্রিকেটে দিনভর অস্থিরতা, নাজমুল বিতর্কে ক্রিকেটারদের ম্যাচ বয়কট, বিপিএল স্থগিত করেছে বিসিবি। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সন্ধ্যা 7:30টার দিকে সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এর বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা খোলাসা করা হয়নি বিএনপি কিংবা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সবশেষ গত বছর 13 জুন লন্ডনে আনুষ্ঠানিক বৈঠক করেন দুই নেতা। 25 ডিসেম্বর দেশে ফেরার পর এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ তাদের, যদিও 31 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় তাদের দেখা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কাল অনুষ্ঠিত হবে নাগরিক শোকসভা। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় এই সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোকসভাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে দুপুর 2:30টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি, জানাচ্ছেন ইফতেখার রেজা। মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে, তবে তারা রাখবেন না কোনো বক্তব্য। আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যদের। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা থাকবেন দর্শকদের সারিতে। সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করা হয়, গণমাধ্যম কর্মীসহ অতিথিরা আমন্ত্রণপত্র ছাড়া শোকসভায় অংশ নিতে পারবেন না। শোকসভার ভাব গাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও চাওয়া হয়। নাগরিক শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন। এই উদ্যোগে আমাদের বিদেশি মিশন সময়েরও একটা উল্লেখযোগ্য অংশ যোগ দেবেন। আপনাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই। বেগম খালেদা জিয়ার স্মরণসভা ঘিরে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের দায়মুক্তি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফ্যাসিস্ট সরকারের পতনে সংঘটিত পদক্ষেপের দায় দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে, এই অধ্যাদেশে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এ আইনে জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে ওই ব্যক্তি ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হবে বলে জানান তিনি। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় 17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের শাসনকাল। আন্দোলন দমাতে পুলিশের গুলিতে ঝরেছে শিশু, নারী সহ হাজারো প্রাণ, আহত হয়েছেন অনেকে। এ আন্দোলন করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন অভ্যুত্থানকারীদের কেউ কেউ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এ দায় থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত পদক্ষেপের দায় দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের মুক্তি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না,
যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। জুলাই গণঅভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল, প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব, কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায় দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অবশেষে ইসলামী আন্দোলনের জন্য আসন ফাঁকা রেখে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত সহ 11 দলীয় নির্বাচনী ঐক্য। এর মধ্যে জামায়াত 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20 আসনে প্রার্থী দেবে। আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে এসব প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা, জানাচ্ছেন নূর হোসেন। কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠকের পর অবশেষে 11 দলীয় নির্বাচনী ঐক্যের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে ইসলামী আন্দোলনের আসন ফাঁকা রেখেই 253 আসনে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করে 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির প্রধান জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, ন্যাশনাল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। দেশের মানুষের দীর্ঘদিনের মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে কাজ করার অঙ্গীকার করেন জোটের শীর্ষ নেতারা। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, এবং আমাদের 1947 সালের যে আজাদির লড়াই, সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াতে পারেন, আপনাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। দিল্লির দাসত্ব থেকে আমরা বেরোতে চাই। এখানে মুক্তিযোদ্ধা এবং 2024 সালের সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর আমির বলেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে তারা সবাই ঐক্যবদ্ধ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধের অঙ্গীকার করেন তিনি। আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন, ধারণ করেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি। আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাও পরিবর্তন চান, আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি। কার্যত আপনাদের দেওয়া দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি। ইসলামী আন্দোলনের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে জানিয়ে জামায়াতের আমির জানান, শিগগিরই 11 দলীয় ঐক্যে চূড়ান্ত হবে ইসলামী আন্দোলনের আসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগের মামলায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী 21 জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেয় ট্রাইব্যুনাল।
জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে বলেন, প্রসিকিউশন সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পরে তার অব্যাহতি চান আইনজীবী। আর পলকের আইনজীবী বলেন, পলক কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশ দেননি। পাশাপাশি গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে। এ সময় প্রসিকিউশন আদালতকে জানায়, জয় এবং পলকের নির্দেশনায় বন্ধ করা হয় ইন্টারনেট। এছাড়া আজ জুলাই অভ্যুত্থানে ফার্মগেটে গোলাম নফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আমাদের প্রেয়ার হলো যে চার্জ গঠন হবে এবং প্রসিকিউশন সেটা প্রমাণ করতে পারবে। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়। অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশন বলেছে যে চার্জ গঠন হোক, প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে যা দিয়ে প্রসিকিউশন তাদের দুজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত ইমাম সম্মেলনে তিনি কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, গত 16 বছরে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সেই সংবিধানের বিভিন্ন ধারা পরিবর্তন সংশোধন করতে হলে গণভোটে অবশ্যই হ্যাঁকে বিজয়ী করতে হবে। আপনার ভাইয়ের, আমার ভাইয়ের, আমাদের সকলের, প্রত্যেকের ভাই বোন সন্তানের রক্তে তৈরি করা হয়েছে জুলাই সনদ। আসুন আমরা সকলে মিলে, আপনার হাতে যে চাবি সেটা দেশের চাবি, দরজাটা খুলুন। সামনে এক অপরিমেয় সম্ভাবনার বাংলাদেশ, যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করব একটা ইনসাফ ভিত্তিক, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ব্যবস্থা যেন তৈরি করা যায়। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক কাগজের মাঝে থাকা এবং মধ্যপ্রাচ্যের একটি স্থানে অনেক ব্যালট পাঠানো নিয়ে ইসির কাছে জবাব চেয়েছে বিএনপি। অপরদিকে নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এদিন শুনানি হয় 104টি। শিউলি রায়ের রিপোর্ট। সকাল থেকে জামাত বিএনপি সহ 46টি মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। বিপরীতে 26টি নামঞ্জুর করেন এবং 17টি আপেক্ষমান রাখা হয়। চট্টগ্রাম ও কুড়িগ্রামে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ও মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জামাত ও বিএনপি প্রার্থী আপিল নামঞ্জুর করে ইসি। ষষ্ঠ দিনে 104টি শুনানির মধ্যে বৈধ প্রার্থিতা ফিরে পেয়েছেন 60 জন এবং আবেদন নামঞ্জুর হয় 34 জনের। আমার এই সিআইবি রিপোর্টের উপরে আমার স্টে অর্ডার আছে এবং আলহামদুলিল্লাহ আজকে আমাদের চিফ ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমার ইলেকশনের জন্য আমার বৈধতা আমি ফিরে পেয়েছি। যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর আর এটা ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য ওনারা প্লিজড হয়ে বলছেন আপনারা একটা এফিডেভিট দিয়ে দেন, দিয়ে খালি একটুকুন লিখে দেন যে আমরা আর কখনোই এটা প্রত্যাহার করব না। বৃহস্পতিবার সিএসির সঙ্গে সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের বৈঠকে অংশ নেন বিএনপি। পোস্টাল ব্যালটে প্রতীকের ক্রম ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপি বঞ্চিত হচ্ছে বলেও দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন। নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই ফ্যাসিলিটিগুলো পাবে। ভোটাররা প্রতারিত হচ্ছে। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। অন্যদিকে ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটে যাচাই বাছাই করা হবে। আমাদের আর একটা সেফটি মেকানিজম আছে, সেই সেফটি মেকানিজমটা হচ্ছে লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে ভোট প্রদান করা। আমরা এটাকে কম্পালসারি করি নাই,
কিন্তু যদি আমরা দেখি যে এর পরেও ব্যত্যয় কন্টিনিউ করে, তাহলে লাইভ ভেরিফিকেশন আমরা কম্পালসারি করে দেবো। তাতে যত ভোট নষ্ট হবে হোক, লাইভ ভেরিফিকেশন ছাড়া কারো কোনো ভোট আমরা গ্রহণ করব না। আগামী 18 জানুয়ারি 645টি আবেদনের পক্ষে বিপক্ষে শুনানি শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে ভোটারদের কাছে। এখন নির্বাচন স্থগিত হলে নানা জটিলতা তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যারা দেশে নতুন বন্দোবস্ত করতে চেয়েছিল তারাই এখন পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেছে। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ডক্টর দেবপ্রিয় জানান, সরকার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে পারবেন কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সরকারের দুর্বলতার কারণে পুরনো আমলাতন্ত্র ফিরে এসেছে। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, আগামী সরকারের জন্য দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এটি বাস্তবায়নে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সেহেতু শেষ পর্যন্ত ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। খেলার কথা ছিল মাঠে, ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করলেন সংবাদ সম্মেলনের টেবিলে। ক্রিকেটারদের দাবি অনুযায়ী পদ থেকে সরানো যায়নি বিতর্কিত বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে, তবে তাকে সরানো হয় অর্থ বিভাগ প্রধানের দায়িত্ব থেকে। প্রতিবাদে খেলা বন্ধ রাখে ক্রিকেটাররা। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের মতো গুরু সিদ্ধান্ত নেয় বিসিবি। বিপরীতে কিছুটা নমনীয় হয়েছে কোয়াব। শর্ত সাপেক্ষে শুক্রবারই খেলায় ফিরতে আগ্রহী তারা। রিপোর্ট করছেন মমিনুর রিপো। বুধবার রাতে বিপিএল বয়কটের সিদ্ধান্তেই থেকেছে কোয়াব। বিসিবি শোকজ করলেও নাজমুল ইসলাম পদত্যাগ না করায় মাঠেই যায়নি ক্রিকেটাররা। দেশের অধিকাংশ তারকা ক্রিকেটারই জড়ো হন বনানীতে 5 তারকা হোটেলে। সেখানেই তাদের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকার কথা জানান ক্রিকেটাররা। দফায় দফায় সভা ও সংবাদ সম্মেলনে দিন গেছে ব্যাট বল ছেড়ে নিজেদের সম্মান বাঁচানোর লড়াইয়ে থাকা মিঠুনরা। আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেইটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। ক্রিকেটারদের অনড় অবস্থানে শেষ পর্যন্ত বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়ে দেয় অর্থ বিভাগের প্রধান থেকে নাজমুলকে সরিয়ে দেওয়ার কথা। ভাবা হয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে যাবেন বিপিএল এর ক্রিকেটাররা, কিন্তু গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় সেটা সম্ভব না হওয়ায় খেলা বন্ধ রাখার সিদ্ধান্তেই থেকে যায় শান্ত মিরাজরা, যার বিপরীতে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বিসিবি। এই ঘটনার মূলে থাকা নাজমুলের বিতর্কিত মন্তব্যকে স্বাগত জানাতে পারেননি যুব ও ক্রীড়া উপদেষ্টাও। একজন ক্রিকেটার মুস্তাফিজের অবমাননা হয়েছে দেখে পুরা বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে জন্য অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বলি, আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে। এটা একটা দায়িত্বশীল পদে থেকে
সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা, এটা কিভাবে একজন এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। এদিকে মাঠে এসে প্রত্যাশিত ম্যাচ দেখতে না পেরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতাশা থেকে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। এক পর্যায়ে স্টেডিয়ামের গেটে তারা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের অনুসন্ধানে দেখা যায় অভিযুক্ত আনিস আলমগীরের নামে 25 লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং 3,84,68,789 টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট 4,09,68,789 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এই হিসেবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় 3,26,48,938 টাকার সম্পদ বেশি পাওয়া যায়। এছাড়া নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে মেয়ের বিরুদ্ধে 2টি মামলার অনুমোদন দেয়া হয়েছে। মানুষকে দ্বিধাদ্বন্দ্বে রাখার জন্য নির্বাচন নিয়ে সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন 12 ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ এখন অনেক সচেতন। গণভোটে হ্যাঁ এবং না ভোটে কি লাভ কি ক্ষতি তা জনগণের সামনে প্রচার করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, কেউ যদি না ভোট দেয় তো সেটা সেই ব্যক্তির গণতান্ত্রিক মতামত। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবার কোনো আইনি সুযোগ নেই বলেও জানান রেজওয়ানা হাসান। যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই ষড়যন্ত্র করে জনগণের কাছে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। একদম প্রশ্নবিদ্ধ করছে না, কারণ গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে। সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না, সরকার শুধু গণভোট নিয়ে কথা বলছে। কারণ সংস্কারটা এই সরকারের একটা অঙ্গীকার কেবল না, এই সরকারের একটা দায়িত্ব হিসেবেই আমাদেরকে দেওয়া হয়েছে। চট্টগ্রামের চকবাজারে জাম্প কেটসের প্রথম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বিকেলে নগরের চকবাজার গুলজার মোড় এলাকায় এর উদ্বোধন করেন নাসির গ্রুপের চেয়ারম্যান মামুন বিশ্বাস। এ সময় তিনি বলেন, নাসির ফুটওয়্যার দেশে পণ্য উৎপাদন বিপণন করলেও ঢাকার বাইরে প্রথম জাম্প কেটস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এবছর দেশের বিভিন্ন প্রান্তে আরও 10 থেকে 15টি নতুন জাম্প কেটস বিক্রয় কেন্দ্র খোলার আশা ব্যক্ত করেন তিনি। নতুন এই শোরুমে শিশু থেকে সব বয়সী নারী পুরুষের প্রায় 2,500 জুতা সংরক্ষণ করা হচ্ছে। এর আগে নতুন বিক্রয় কেন্দ্রে মিলাদ মাহফিল, খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সিরাজগঞ্জে শক্তিমত্তার জানান দিয়ে বিএনপির শক্ত ঘাঁটি ভাঙতে চায় জামায়াতে ইসলামী। দুর্গে হানা দিতে বসে নেই এনসিপি সহ অন্যরাও। নির্বাচনী ঢেউয়ে উত্তাল 6টি আসন। সিরাজগঞ্জ 2 ও 4 আসনে বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। আর সব মাপকাঠিতে প্রার্থী নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, তাছাড়াও নানা খ্যাতি আছে এই জেলার। বিগত সময়ে কথিত নির্বাচনে সবকয়টি আসন ছিনিয়ে নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সিরাজগঞ্জ 1 আসন ছাড়া বাকি 5 আসনই বিএনপির দুর্গ বলে পরিচিত। বিএনপি এবার মরিয়া 6টি আসন পুনরুদ্ধারে। নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দলের প্রার্থীরা। তবে বসেনি জামায়াতে ইসলামী। নিজেদের পরিকল্পনা ও তা বাস্তবায়ন নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ 4 আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান লড়ছেন। আমি আশা করি যে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে
সাজগোজ করে এসে ভোট দেবে। এর আগেও সিরাজগঞ্জে বলছি, সবচেয়ে বড় সিরাজগঞ্জ হলো একটা সুন্দর সিরাজগঞ্জ তৈরি করা। আমি আহ্বান জানাবো অনতিবিলম্বে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সরকারি যে অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো উদ্ধারের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরার জন্য চেষ্টা করবেন। আশা করছি একটি সুন্দর নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন কমিশনের সহ সিরাজগঞ্জের সংশ্লিষ্ট যারা কাজ করছেন, দায়িত্বরত আছেন, তারা উপহার দিতে পারবেন। সিরাজগঞ্জে মোট 6টি আসন, এক আসনে ভোটার সংখ্যা 3,94,672, 2 আসনে ভোটার 4,04,507 জন, 3 আসনে ভোটার 4,14,843 জন, 4 আসনে মোট ভোটার 4,43,441 জন, 5 আসনে মোট ভোটার 4,98,661 আর 6 আসনে ভোটার 4,56,379। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন, সে যে দলেরই হোক। যে সরকারি আসুক উনি সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক, আমরা প্রত্যাশা করি। আমি একজন সৎ এবং আদর্শ সরকার চাই, যে দেশের জনগণের পাশে সবসময় থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা জনগণের প্রতিনিধিত্ব করবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নির্ধারিত দামের বাইরে বাড়তি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করে যারা ভোক্তাদের পকেট কাটছেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। রাজধানীর সিরদাপ মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠকে এলপিজির বাজারের অস্থিরতা কমানোর দাবি জানায় ক্যাব। এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, আমদানি স্বাভাবিক রাখা গেলে ফেব্রুয়ারির মধ্যেই এলপি গ্যাস সংকট কমে আসবে। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। গেল কয়েক সপ্তাহে এলপি গ্যাসের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ১৩০০ টাকার এলপিজি সিলিন্ডার প্রায় দ্বিগুণ দামেও বাজারে পাচ্ছেন না গ্রাহকরা। এমন বাস্তবতায় এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল বৈঠকে উঠে আসে দেশে এলপিজি ও গ্যাস খাতের সংকট। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, লাইসেন্স পুনরায় নবায়ন সহ বিভিন্ন ব্যয় এই ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলছে। আমি যদি কন্ট্রোল বেসড রেগুলেশন করতে চাই তাহলে হাজার হাজার কন্ট্রোল চলে আসবে। উই হ্যাভ টু গো ফর সেফটি বেসড রেগুলেশন। রেগুলেটরের কাজ কিন্তু এটাই, রেগুলেটরের কাজ কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করা না। এলপি গ্যাস বিক্রিতে নির্ধারিত দামের বাইরে গিয়ে যারা ভোক্তাদের পকেট কাটছেন তাদের চিহ্নিত করার দাবি জানান ক্যাবের সভাপতি। তিতাস গ্যাস গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন সাবেক এই সচিব। কোনো জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, 1100 টাকা বিল নিচ্ছে। হয় আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার আপনার কিনতে হয় 2500 টাকায়। এটা ভোক্তার সাথে প্রতারণা। তিতাস গ্যাস বলছে যে তাদের এটা চুরি হয়, চুরি বন্ধ করার দায়িত্বটা কার? রমজানের আগে গ্যাসের এই সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিইআরসির চেয়ারম্যান। আমার ধারণা যে বর্তমান যে সংকট এটি লোয়াবের সদস্যদের যারা আমদানিতে নিয়োজিত আছেন এলপি এবং বটলিংয়ে, তাদের সকলের সহযোগিতায় এবং ব্যক্তিগত উদ্যোগে ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বৈঠকে ব্যবসায়ী বান্ধব নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান জ্বালানি বিভাগের কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুল একা। ক্রিকেটাররা যখন বয়কটের সিদ্ধান্তে অনড়, তখন মাঠের মধ্যে একা হেঁটে বেরিয়েছেন বিসিবি সভাপতি। তার নাজুক অবস্থা দেখে সামাজিক মাধ্যমে আলোচনাও হচ্ছে খুব। কিন্তু বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, এদিনের জন্য বর্তমান বোর্ডের অদক্ষতাই দায়ী। বিতর্কিত নির্বাচনে তৈরি হওয়ার কারণেই বিসিবিতে এমন পরিচালকের সংখ্যা কম যারা এই পরিস্থিতি সামাল দিতে পারবেন। রিপোর্ট বর্ষণ কবিরের। এই ছবিকে অনেকভাবেই বর্ণনা করা যায়। একা অধিনায়ক বা বিসিবির সভাপতি হিসেবে অন্য পরিচালকদের পাশেই পাননি যেন আমিনুল ইসলাম বুলবুল।
সময় বিবেচনায় তখন মিরাজ শান্তরা হোটেলে তখন থাকায় দিনের প্রথম ম্যাচ যে হচ্ছে না ততক্ষণে সেটি স্পষ্ট। পরিচালকদের ছাড়া যেন বুলবুল একা হাঁটছেন এই 22 গজে। এমন ছবিতে নিদারুণ বিউগুলের সুর বাজার কথা, কিন্তু ক্রিকেটারদের সঙ্গে সমঝোতার দায়িত্ব মাত্র 2 জন পরিচালকের কাছে দিয়ে তিনি তখন মাঠে একা। যদিও ক্রিকেটারদের অনেক ফোন কল ও টেক্সটের উত্তর তিনি দিতে পারেননি সে সময়েও, কিন্তু বিমূর্ত হয়ে গেছে বিপিএল বয়কটে তার এই ছবি। আপনি মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের পরিচালকদের যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোয়াবের প্লেয়ারদের যে অবস্থান, সব মিলিয়ে আসলে এটা আমাদের ক্রিকেটের জন্য দারুণভাবে এটা ক্ষতি বয়ে নিয়ে আসবে। আমাদের ঘরোয়া ক্রিকেটে এমনিতে আমাদের স্পন্সরশিপ নেই, যারা আমাদের কর্পোরেট হাউসগুলো আছে এই ঘটনাগুলো যে ঘটছে এগুলাতে কিন্তু তারা আরও ভীত হয়ে পড়বে। ভারত ইস্যুতে নিজেদের অনভিজ্ঞতার কারণে সমাধানে ব্যর্থ হয়েছে বিসিবি, এটাই বলছেন আলমগীর। যারা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন তাদের আসলে ক্রিকেট সংশ্লিষ্টতা নিয়ে এটা সব জায়গায় প্রশ্নবিদ্ধ। আমরাও তাদেরকে অনেককেই চিনি না, তো সুতরাং তারা আসলে ক্রিকেট সংশ্লিষ্ট না হওয়ার কারণে ক্রিকেটের সেন্টিমেন্টটা কি, আমাদের ক্রিকেটের গ্রোথটা কি, ক্রিকেটের ডেভেলপমেন্টটা কি, আমাদের অ্যাফিলিয়েশনটা কি, আমাদের ক্রিকেটটা আসলে ফিনান্সিয়াল মডিউলটা কি, এগুলো সম্পর্কে আসলে অধিকাংশ পরিচালকই অবগত নন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। 253-র মধ্যে 179 আসনে লড়বে জামায়াত, বাকিগুলোতে শরিকরা। সংবাদ সম্মেলনে যোগ দেয়নি ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থানের দায়মুক্তি অধ্যাদেশের অনুমোদন, হাদি হত্যায় ডিবির প্রতিবেদনে নারাজি, নতুন তদন্তে সিআইডি। দেশের ক্রিকেটে দিনভর অস্থিরতা, নাজমুল বিতর্কে ক্রিকেটারদের ম্যাচ বয়কট, বিপিএল স্থগিত করেছে বিসিবি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।